গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস নিশিথিনী। আজ পঞ্চম পর্ব। পুলিশ কমিশনার রাত 11টায় পুরনো পল্টন এলাকায় এলেন। থমথম করছে চারদিক। একটি ভিখারিকেও দেখা গেল না, দোকানপাট পর্যন্ত বন্ধ। তিনি লক্ষ্য করলেন একতলা বাসিন্দাদের প্রায় সবাই এই প্রচণ্ড গরমেও জানালা বন্ধ করে শুয়েছে। আতঙ্কের মতো ভয়াবহ কিছুই নেই, এবং পুলিশের শাস্ত্রে আতঙ্কগ্রস্ত মানুষের মতো ভয়াবহ কিছুই নেই। মিছিলে মানুষজন হঠাৎ ক্ষিপ্তের মতো পুলিশের গাড়িতে ঝাঁপিয়ে পড়ে, কারণ রাইফেল হাতে পুলিশকে দেখে তারা আতঙ্কগ্রস্ত হয়। সাজ্জাদ হোসেন গাড়ি থেকে নেমে সিগারেট ধরালেন। এ অঞ্চলে টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি অপেক্ষা করতে লাগলেন তাদের জন্য, কিছুক্ষণ কথাবার্তা বলবেন। হঠাৎ করে তার মনে হলো গোরস্থানের ভেতর কিছু ফিক্সড পোস্ট সেন্ট্রি থাকা দরকার। লুকিয়ে থাকার জন্য গোরস্থান হচ্ছে আদর্শ জায়গা, কেউ কিছু টের পাবে না। একসময় আত্মগোপনকারী দেয়াল টপকে ঝাঁপিয়ে পড়বে অসতর্ক পথচারীর উপর। তিনজন পুলিশের একটি দল আসছে গল্প করতে করতে। সাজ্জাদ হোসেন লক্ষ্য করলেন এদের সঙ্গে টর্চ লাইট নেই, অথচ বলে দেওয়া হয়েছিল 5 ব্যাটারির একটি টর্চ লাইট যেন সঙ্গে থাকে। পুলিশ বাহিনীতে একটি কাজও কি কখনো ঠিকমতো করা হবে না? হোল্ড। তিনজন দাঁড়িয়ে পড়ল এবং স্যালুট দিল। তোমরা তিনজন কেন? এক একটা দলে 2 জন করে থাকতে বলেছি, তৃতীয় জন এসে জুটল কিভাবে? জানা গেল এই ব্যবস্থা তারা নিজেরা করেছে। 3 জন থাকলে নাকি মনে বেশি সাহস থাকে। তোমরা কি লোহার রড হাতে একটা লোকের ভয়ে আদমরা হয়ে গেছো? একজন আনসারের সাহসও তো তোমাদের চেয়ে বেশি। ওরা কিছু বলল না। তিনি থমথমে গলায় বললেন, মেন রোড ধরে হাঁটছো কেন? আমি বলেছি না অলিতে গলিতে থাকবে এবং কিছুক্ষণ পরপর বাঁশি বাজাবে। আমি 15 মিনিট এই জায়গায় দাঁড়িয়েছি, একবারও তো তোমাদের বাঁশি শুনলাম না। বাঁশি শুনলে তো স্যার ওই ব্যাটা সাবধান হয়ে যাবে, ধরতে পারবো না। ওই ব্যাটার জন্য আমার মোটো মাথা ব্যথা নেই। বাঁশি বাজানো দরকার অন্যদের সাহস দেবার জন্য, যাতে সবাই বুঝতে পারে ভালো পুলিশি পাহারার ব্যবস্থা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। আর শোনো, রাত 1টার পর যাকেই দেখবে জিজ্ঞাসাবাদ করবে, খালি গায়ে হোক কিংবা কোট প্যান্ট পরাই হোক। বুঝতে পারছো? জি স্যার। সাজ্জাদ হোসেন গোরস্থানে ঢুকলেন। সন্দেহজনক কিছু কোথাও নেই। টুপি পরা 2-3 জন লোক ঘোরাফেরা করছে। এরা গোরস্থানেরই লোক। তবু তিনি তাদের জিজ্ঞাসাবাদ করলেন। ওদের একজন হাসি মুখে বলল, গোরস্থানে কোনো আজে বাজে লোক ঢোকে না স্যার। গোরস্থান হইল গিয়া আল্লাহ পাকের খাস জায়গা। সাজ্জাদ হোসেন প্রচণ্ড ধমক দিয়ে তাকে থামালেন। তার 18 বছরের পুলিশি জীবনে তিনি ভয়ঙ্কর সব অপরাধীদের গোরস্থান এবং মসজিদে লুকিয়ে থাকতে দেখেছেন। তোমরা সজাগ থাকবে এবং লক্ষ্য রাখবে। জি আচ্ছা স্যার। কাল থেকে গোরস্থানের ভেতরেও আমি পুলিশ বসাবো। জি আচ্ছা স্যার। যত শুয়োরের বাচ্চা। ওরা মুখ চাওয়াচই করলো। পুলিশ সাহেব গালটা কাকে দিলেন বোঝা গেল না। এই লোকের মেজাজ খারাপ। গোরস্থানের ভেতর কেউ এরকম গরম দেখায় না। এত সাহস কারণে। সাজ্জাদ হোসেন তার জিপ নিয়ে আরও খানিকক্ষণ এই অঞ্চলে ঘুরলেন। একটা পাগল ছাগল রড হাতে বের হয়েছে, এবং সেই কারণে এ জাতীয় পুলিশ তৎপরতার কোনো মানে হয় না। কিন্তু এটা করতে হয়েছে কারণ একজন মন্ত্রীর শ্বশুরবাড়ি এই অঞ্চলে। এমনিতেই মন্ত্রীদের যন্ত্রণায় প্রাণ বের হয়ে যায়, তার উপর ইনি হচ্ছেন নন পার্লামেন্টারি মন্ত্রী। এদের গরমই আলাদা। তিনি মন্ত্রী সাহেবের শ্বশুরবাড়ির সামনে জিপ থামালেন। বাড়ির সামনেই পুলিশি পাহারা আছে। সব কজন মন্ত্রীর শ্বশুরবাড়ির সামনে পুলিশি পাহারা ব্যবস্থা করতে হলে তো সর্বনাশ। বিশাল এক পুলিশ বাহিনী লাগবে মন্ত্রীদের আত্মীয় স্বজনদের জন্য। সাজ্জাদ হোসেনের মুখ তেতো হয়ে গেল। তিনি শব্দ করে থুথু ফেললেন। মিসির আলি বাড়িও এই অঞ্চলে। ঠিকানা সঙ্গে নেই। ঠিকানা থাকলে একবার যাওয়া যেত। মিসির আলি কাজের মেয়েটি সম্পর্কেও তিনি কিছু খোঁজখবর নিয়েছেন। হারিয়ে যাওয়া বেশ কিছু মেয়ের সন্ধান পাওয়া গেছে। সেগুলো দিয়ে মিসির আলিকে আপাতত ঠান্ডা করা যাবে। সেন্ট্রি এগিয়ে আসছে। সাজ্জাদ হোসেন বললেন, কি খবর? খবর ভালোই স্যার। সব ঠিকঠাক? জি স্যার। তবে স্যার, এ বাড়ির লোকজন আমার সাথে খুব রাগারাগি করছে। কেন? এরা নাকি 2 জন সেন্ট্রি চেয়েছিল। একজন দেখে রেগে গেছে। 2 জন লাগবে কেন? এরা কোন দেশের মহারাজ? স্যার কি বললেন? কিছু বলিনি। যাও, ডিউটি দাও। এরা স্যার জিজ্ঞেস করছিল তোমাদের ডিউটি অফিসারকে। তাই নাকি? জি স্যার। বলছিল বেটা চাকরি খাবো। সাজ্জাদ হোসেন আবার থুতু ফেললেন। মন্ত্রীদের আত্মীয় স্বজনেরা কথায় কথায় চাকরি খেতে চায়। চাকরি ছাড়া ওদের মুখে অন্য কিছু রোচে না। শালা। সেন্ট্রি? জি স্যার। যাও ডিউটি করো। দেখি, আমি আরেকজনকে পাঠাবো। সাজ্জাদ হোসেন মনে মনে ভাবলেন,
পুলিশের চাকরি করা মানেই হচ্ছে পদে পদে অপমানিত ও অপদস্থ হওয়া। মিসির আলি ঢাকায় পৌঁছলেন রবিবার ভোরে। দরজা খুলে নীলুর চিঠি ভর্তি খাম পেলেন। চিঠিতে একটিমাত্র লাইন, স্যার আপনার বড় বিপদ। কিসের বিপদ, কী সমাচার কিছুই লেখা নেই। মেয়েদের এই নিয়ে সমস্যা। তাদের সব চিঠিতেই অপ্রয়োজনীয় কথা ছড়াছড়ি। শুধু প্রয়োজনীয় কথাগুলোর বেলায় তারা শর্টহ্যান্ড ভাষা ব্যবহার করে। আজ পর্যন্ত তিনি মেয়েদের এমন কোনো চিঠি পাননি যেখানে জরুরি কথাগুলো গুছিয়ে লেখা। তবে নীলু একটি কাজ করেছে, নিজের বাড়ির ঠিকানা দিয়েছে। এক্ষুনি চলে যাওয়া যায়। মিসির আলি গেলেন না, হাত মুখ ধুয়ে প্ল্যান করতে বসলেন। আর সারাদিন কী কী করবেন। 1. হানিফার খোঁজ নেবেন। 2. ইউনিভার্সিটিতে যাবেন। 3. ফিরোজের খোঁজ নেবেন। 4. সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা করবেন। 5. আজমলের সঙ্গে দেখা করবেন। এই 5টি কাজ শেষ করার পর নীলুর কাছে যাওয়া যেতে পারে। তার এমন কোনো বিপদ নেই যে এক্ষুনি ছুটে যেতে হবে। তবে কেন জানি নীলুর কাছে আগে যেতে ইচ্ছে হচ্ছে। ফ্রয়েডিয়ান কোনো ব্যাখ্যা এর নিশ্চয়ই আছে। ট্রেনে আসতে আসতে ঘুমিয়ে পড়েছিলেন এবং আশ্চর্য, নীলুকে স্বপ্নে দেখলেন। স্বপ্নটি এমন ছিল যে জেগে উঠে তার নিজেরই লজ্জা করতে লাগলো। কেবলই মনে হতে লাগলো তার পাশে বসে থাকা লোকগুলো তার স্বপ্নের ব্যাপারটা জেনে ফেলেছে। তিনি যে খানিকক্ষণ আগে একটি রূপবতী মেয়ের হাত ধরে নদীর পাড়ে হাঁটছিলেন এটা সবাই জানে। হানিফা সুস্থ, তবে অনেক রোগা হয়ে গেছে। মুখ শুকিয়ে হয়েছে এতটুকু। হানিফার কাছে তিনি ঠিক সময়ে এসেছেন। আজ তার রিলিজ অর্ডার হবে। আর একদিন দেরি হলে মুশকিল হয়ে যেত। মেয়েটি ঘাবড়ে যেত, কারণ এই 7 দিন কেউ তাকে দেখতে আসেনি। অথচ বাড়িওয়ালা করিম সাহেব বারবার বলেছেন তিনি প্রতিদিন একবার এসে খোঁজ নেবেন। আমাদের দেশে মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কাজগুলো তারা করতে পারবে না সেই কাজগুলোর দায়িত্ব তারা সবচেয়ে আগ্রহের সঙ্গে করে। চলো হানিফা, বাসায় যাই। চলেন। তুই তো দারুণ রোগা হয়ে গেছিস রে বেটি। আপনিও রোগা হয়েছেন। অসুখে পড়ে গিয়েছিলাম রে হানিফা। অবস্থা যা দাঁড়িয়েছিল তাতে মনে হয়েছিল নিউমোনিয়াতে ধরেছে। তুই বস এখানে, আমি রিলিজ অর্ডারের ব্যবস্থা করি। রেসিডেন্ট ফিজিশিয়ান বললেন, হানিফা মেয়েটা আপাতত সুস্থ, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে। কেন? ওর প্রবলেমটা হার্টের একটা ভালভে। তার জন্মই হয়েছিল একটা ডিফেক্টিভ ভালভ নিয়ে। তার ছোটোবেলায় ডাক্তাররা চেষ্টা করেছেন ভালভটা রিপেয়ার করতে। ওপেন হার্ট সার্জারি হয়েছে তার। কি করে বুঝলেন? মেয়েটি বলেছে? না, সে কিছু বলেনি। জিজ্ঞেস করেছিলাম, তার কিছু মনে টনে নেই। তবে আমাদের বুঝতে না পারার কোনো কারণ নেই। ওর হার্ট আবার ওপেন করতে হবে। এখানে করা যাবে? আগে যেখানে করা হয়েছিল সেখানে করলে ভালো হয়। আমাদের এখানে এত ছোট বাচ্চাদের ওপেন হার্ট সার্জারির সুযোগ নেই। আপনার ধারণা ওর অপারেশনটা এদেশে হয়নি? না, এদেশে হয়নি, পশ্চিমা কোনো দেশে হয়েছে। কেন, আপনি জানেন না? জি না, আমার জানা নেই। মিসির আলি চিন্তিত মুখে হানিফাকে নিয়ে ঘরে ফিরলেন। সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা হওয়া দরকার। সে কতদূর কী করেছে জানা দরকার, বা আদৌ কিছু করেছে কিনা কে জানে। কিছু না করারই কথা। এদেশের বেশিরভাগ লোকই কোনো কাজ করতে চায় না। কেন করতে চায় না? এই নিয়ে কিছু ভালো গবেষণা হওয়া দরকার। কর্মবিমুখতার কারণটা কী? যদি একাধিক কারণ থাকে সেগুলোই বাকি। সাজ্জাদ হোসেনকে টেলিফোনে পাওয়া গেল না। যতবারই টেলিফোন করা হয় ততবারই খুব চিকন গলা একজন পুরুষ মানুষ বলে উনি ব্যস্ত আছেন, মিটিং চলছে। মিসির আলি বড় বিরক্ত হলেন। পুলিশরা এত মিটিং করে তার জানা ছিল না। ঘন্টার পর ঘন্টা এয়ার কন্ডিশন ঘরে বসে মিটিং করার মতো সময় তো তাদের থাকার কথা নয়। এগুলো হচ্ছে কর্পোরেট অফিসারগুলোর কাজ, শুধু কথা বলা, বকবক করা, কিছুক্ষণ পর পর কফি খাওয়া। সুখে সময় কাটানো যার নাম। সাজ্জাদ হোসেনের সময়টা অবশ্য খুব সুখে কাটছিল না। মন্ত্রীর শাশুড়ির কল্যাণে তিনি একটি বিপজ্জনক অবস্থায় আছেন। আজি মতিউর রহমান পিএসপির কাছে তাকে জবাবদিহি করতে হচ্ছে। আজি মতিউর রহমান ছোটোখাটো মানুষ, কিন্তু দারুণ কড়া অফিসার। পুলিশ মহলে একটি চালু কথা আছে, মতিউর রহমানের সামনে দাঁড়ালে হাতির বুক কাঁপে। সাজ্জাদ হোসেনের বুক কাঁপছিল। মতিউর রহমান বললেন, 2 জন সেন্ট্রি চেয়েছিল, দিতেন 2 জন, কেন ঝামেলা করলেন? স্যার আমি দিতাম, পরে অফিসে ফিরে মনে হলো খামোখা। একজন মন্ত্রীর শাশুড়ির ইচ্ছা অনিচ্ছার অনেক বড় ব্যাপার, কেন বুঝতে পারলেন না? তাছাড়া যে একজন সেন্ট্রি ছিল সকালবেলা দেখা গেল ঘুমোচ্ছে। সারা রাত ডিউটি দিয়েছে স্যার, কাজে ভোরবেলা ঘুম এসে গেছে। পুলিশ হলেও তো স্যার এরা মানুষ। এখন বলেন আমি কি করি? মিনিস্টার সাহেব ভোর 7টায় আমাকে টেলিফোন করে বলেছেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য। সাজ্জাদ হোসেন ক্লান্ত গলায় বলল, কি আর করবেন স্যার, অ্যাকশন নিতে বলেছে, অ্যাকশন নেন। মতিউর রহমান সাহেব ফাইল থেকে একটি চিঠি বের করে বললেন,
আমি মিনিস্টার সাহেবকে একটি চিঠি পাঠিয়েছি। কী লিখেছি শুনুন। জনাব, পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আপনি আমাকে যে অ্যাকশন নেবার কথা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনাকে জানাচ্ছি যে সাজ্জাদ হোসেন পুলিশ বাহিনীর একজন দক্ষ, নিষ্ঠাবান এবং সৎ অফিসার। ৭১-এ মুক্তিযুদ্ধ অসাধারণ বীরত্বের জন্য তাকে বীর বিক্রম উপাধিতে সম্মানিত করা হয়েছে। এ জাতীয় একজন অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগের প্রয়োজন আছে। আপনার অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত হবে। তদন্তকারী অফিসার সাজ্জাদ হোসেনকে দোষী সাব্যস্ত করবার পরপরই ব্যবস্থা গ্রহণের প্রশ্ন ওঠে। বিনীত। মতিউর রহমান চিঠি পড়া শেষ করে বললেন, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাঙ্কস দেবার কিছু নেই, সত্যি কথাই লিখেছি। তবে আপনার উচিত আরও ট্যাক্টফুল হওয়া। যাব স্যার? হ্যাঁ যান। স্যার একটা কথা বলি। বলুন। স্যার, আমার ইচ্ছে হচ্ছে কালো একটা প্যান্ট পরে খালি গায়ে হাতে একটা লোহার রড নিয়ে যাই, ওই শাশুড়ির মাথায় একটা বাড়ি দিয়ে আসি। কথাটা বলেই সাজ্জাদ হোসেনের মনে হলো একটা বড় ভুল হয়ে গেল। আইজি এমন কোনো ব্যক্তি নন যিনি রসিকতা সহজভাবে নেবেন। কিন্তু অবাক কাণ্ড, মতিউর রহমান সাহেব হেসে ফেললেন। মুস্কি হাসি নয়, হা হা করে হাসি। সাজ্জাদ হোসেনের জীবনে এটা একটা স্মরণীয় দিন। তার মনে গ্লানি কেটে যেতে শুরু করেছে। তিনি অফিসে ফিরে দুটি সুসংবাদ শুনলেন। 10 মিনিট পর পর কেনাকে তাকে খোঁজ করেছে এবং গতরাতে নগরগাত্র ত্রাস একটি 6 বছরের ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। তার ডেড বডি কিছুক্ষণ আগেই রিকভার করা হয়েছে। চেনার উপায় নেই, লোহার রড দিয়ে পিটিয়ে থেতলে ফেলা হয়েছে। সাজ্জাদ হোসেন তক্ষুনি জিপ নিয়ে বেরোলেন। হ্যালো, এটা কি ফিরোজদের বাসা? হ্যাঁ। আপনি কে এবং আপনার কাকে দরকার সেটা বলুন। আমার নাম মিসির আলী। ও আচ্ছা, আমি ফিরোজের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সপ্তাহখানেক বাইরে ছিলাম, আপনাদের খবর দিয়ে যেতে পারিনি। ও, গিয়েছিলাম 24 ঘন্টার জন্য, ঝামেলায় পড়ে এত দেরি হলো। আমি ফিরোজের ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলাম। ও, ফিরোজ কেমন আছে? ভালো। ওকে টেলিফোনটা দিন। ওকে টেলিফোন দেওয়া যাবে না। বাসায় নেই? না। কোথায় গিয়েছে? বাইরে? হ্যাঁ। তাহলে আমি বরং রাতের বেলা একবার টেলিফোন করব। না, রাতের বেলাও টেলিফোন করবেন না, ওকে পাওয়া যাবে না। কেন? ওকে রাতে ফিরবে না? না, ও ঢাকার বাইরে। ঢাকার বাইরে কোথায়? ওর মামার বাড়িতে, বরিশালে। কিন্তু আমি তো বলেছিলাম ওকে দীর্ঘদিন চোখে চোখে রাখতে হবে। কোনো উত্তর নেই। হ্যালো, বলুন। কি হয়েছে ফিরোজের? কি আবার হবে? কিছুই হয়নি, ও ভালো আছে। কিন্তু আপনার কথা শুনে আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আপনি কি দয়া করে বলবেন? ওর কিছু হয়নি, ও ভালো আছে। ও আছে ওর মামার বাড়িতে। বরিশালে? হ্যাঁ, বরিশালে। আপনি ঠিক কথা বলছেন না, কারণ ফিরোজের মামার বাড়ি বরিশাল নয়। ফিরোজ সম্পর্কে যাবতীয় তথ্য আমার জানা। দয়া করে আপনি আমাকে বলুন কি হয়েছে। কিছু হয়নি, অনেকবার তো এই কথা বললাম, তবু কেন বিরক্ত করছেন? ওসমান সাহেবকে দিন, তার সঙ্গে কথা বলবো। উনি বাসায় নেই। কখন ফিরবেন? জানি না কখন ফিরবেন। শুনুন আপা, আমি আসছি এই মুহূর্তে। মিসির আলী টেলিফোন নামেই রেখে তক্ষুনি ধানমন্ডি ছুটলেন, কিন্তু ওসমান সাহেবের বাড়ির ভেতর ঢুকতে পারলেন না। দারোয়ান গেট বন্ধ করে বসে আছে, সে কিছুতেই গেট খুলবে না। ওসমান সাহেব এবং তার স্ত্রী কেউ নাকি বাড়ি নেই। কখন ফিরবেন তারও ঠিক নেই। মিসির আলী বললেন, আমি বসার ঘরে অপেক্ষা করব, গেট খোলো। সাহেব আর মেম সাহেব বাড়িতে না থাকলে গেট খোলা নিষেধ আছে। মিসির আলী প্রায় 2 ঘন্টা বন্ধ গেটের ওপাশে দাঁড়িয়ে রইলেন। কোনো লাভ হলো না। নীলুদের বাসা কাছেই কোথাও হবে, ঝিকাতলার ধানমন্ডি থেকে খুব একটা দূরে নয়। মিসির আলী সেদিকেই রওনা হলেন। ফিরোজের কথা বারবার মনে আসছে, কিছুতে মন থেকে তাড়াতে পারছেন না। কি হলো ছেলেটার? আর যদি কিছু হয়েই থাকে, সবাই মিলে এটা তার কাছে গোপন করছে কেন? রহস্যটা কি? রাতে ফেরবার পথে আরেকবার খোঁজ নিতে হবে। মিসির আলী নরম স্বরে বললেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। আমার একজন ছাত্রী কি এ বাড়িতে? বুড়ো ভদ্রলোক বললেন, আসুন, আমি নীলু বাবা। আমার নাম জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন আপনি, নীলু এসে পড়বে। ওকে খবর দিন, বেশিক্ষণ থাকবো না, আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হবে। জাহিদ সাহেব তার মেয়েকে খবর দেওয়ার জন্য মোটেই ব্যস্ত হলেন না। খবর দেবার কিছুই নেই, নীলু খবর পেয়ে গেছে। 10 মিনিট আগে সে বলেছে, স্যার আমাদের বাসার দিকে রওনা হয়েছে, এসে পড়বেন কিছুক্ষণের মধ্যেই। নীলুর মুখ উজ্জ্বল এবং হাসি হাসি। এইসব জাহিদ সাহেবের ভালো লাগছে না। একজন মাঝবয়সী অধ্যাপকের জন্য এত আগ্রহ নিয়ে তার মেয়ে অপেক্ষা করবে কেন? তিনি একটি সুস্থ স্বাভাবিক মেয়েকে নিজের পাশে চান, যার কোনো অলৌকিক ক্ষমতা নেই। কি হবে না হবে যা আগে থেকে বলতে পারবে না। অনিশ্চিত ভবিষ্যৎকে যে গ্রহণ করবে আর 10টি মেয়ের মতো।
মিসির আলি বললেন, আমি আপনার এ বাড়িতে আগে একবার এসেছি। আনিস সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন, তার স্ত্রীর কিছুদিন চিকিৎসা করেছিলাম। আমি জানি। আনিস সাহেব কি এ বাড়িতে থাকেন? না। অন্য কোনো ভাড়াটে এসেছে বুঝি? না, বাড়ি ভাড়া দেই না, এখন যথেষ্ট শিক্ষা হয়েছে। এ কথা কেন বলছেন? রানু মেয়েটা এ বাড়িতে না থাকলে আজ আমার মেয়ের এ অবস্থা হতো না। এত জোর দিয়ে তা বলা ঠিক না, অনিশ্চিত ভবিষ্যতের কথা আমরা কেউ তো জানি না। জাহেদ সাহেব গম্ভীর হয়ে পড়লেন। রোগা কালো এবং কিঞ্চিত কুঁজো হয়ে বসে থাকা এই লোকটিকে তার মোটেই পছন্দ হচ্ছে না। নীলু এই লোকটির মধ্যে কি দেখেছে? জাহেদ সাহেবের ইচ্ছে হচ্ছে উঠে চলে যেতে, কিন্তু বাইরের একটি লোককে একা বসিয়ে রেখে উঠে চলে যাওয়া যায় না। তিনি লক্ষ্য করলেন ভদ্রলোক সিগারেট ধরিয়েছেন, তার সামনেই অ্যাস্ট্রে, তবু তিনি চারদিকে ছাই ফেলছেন। কি কুৎসিত স্বভাব! এরা ছাত্রদের কি শিখাবে? নিজেরাই তো কিছু শেখেনি। মিসির আলি বললেন, আপনার আরেকটি মেয়ে ছিল, ওর কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কোথায় আছে সে? বাইরে। বিলুর প্রসঙ্গ উঠলেই জাহেদ সাহেব অনেক কথা বলেন, কিন্তু আজ এই লোকটির সঙ্গে তার কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না। তিনি উঠে দাঁড়ালেন। মিসির আলি সাহেব। জি? আমার মাথা ধরেছে, আমি একটু শুয়ে থাকবো, কিছু মনে করবেন না, আমি নীলুকে পাঠিয়ে দিচ্ছি। জি আচ্ছা। জাহিদ সাহেব নীলুর ঘরে উকি দিয়ে অবাক এবং দুঃখিত হলেন। নীলু শাড়ি বদল করছে। সাধারণ শাড়ি বদলে সে বেগুনি রঙের চমৎকার একটি শাড়ি পরেছে এবং চুল বাঁধছে। এর মানেটা কি? নীলু। জি। তোর স্যার বসে আছেন নিচে। যাচ্ছি বাবা। বেশিক্ষণ ওকে আটকে রাখা ঠিক না, আকাশের অবস্থা খারাপ। বাবা, আমি তো ওকে আজ রাতে এখানে থেকে যেতে বলবো। সে কি, কেন? আমার কথা শেষ হতে অনেক রাত হয়ে যাবে, এত রাতে আমি ওকে ছাড়বো না। কথাটা তাহলে দিনের বেলা বল, কাল ওকে আসতে বলে দে। বাবা, ওর সঙ্গে আজই আমার কথা বলা দরকার। একটা রাতুনি এখানে থাকলে তোমার কি কোনো আপত্তি আছে? জাহিদ সাহেব হ্যাঁ না কিছুই বলতে পারলেন না। নীলু বলল, আমাদের গেস্ট রুমটা ঠিকঠাক করে রেখেছি, উনি সেখানেই থাকবেন। তুমি এত গম্ভীর হয়ে আছো কেন বাবা? আপত্তি থাকলে বলো। আমার আপত্তি আছে। আমার আপত্তি আছে। আপত্তিটা কেন? ওই ভদ্রলোকের সঙ্গে তোর এত কিসের খাতির? খাতির কিছু নেই বাবা, উনি আমার একজন টিচার এবং চমৎকার একজন টিচার। আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। তার প্রতি আমার অন্যরকম একটা শ্রদ্ধা আছে। এই জন্যে কি এত শাড়ি গয়না পরে সাজতে শুরু করেছিস? না বাবা, সেজন্য সাজছি না, এবং তুমি যা ভাবছো তাও ঠিক না। আমি এত সাজগোজ করছি কারণ স্যার রিক্সা করে আসতে আসতে ভাবছিলেন আমাকে দেখবেন বেগুনি রঙের একটি শাড়ি পরা অবস্থায়, কাজে আমি এইভাবে সেজেছি। রহস্যময় সব কিছুতে স্যারের অবিশ্বাস আছে, সেটা আমি দূর করতে চাই। চলে যেও না বাবা, আমার কথা এখনও শেষ হয়নি। এই স্যার রানু আপার ব্যাপারটা খুব ভালো জানেন। রানু আপার রহস্যের সঙ্গে আমার রহস্যের একটা মিল আছে, সেই মিল নিয়ে স্যারের সঙ্গে আমি কথা বলবো। নীলু দম নেবার জন্য থামল। জাহিদ সাহেব বললেন, বাবা বলো। স্যার যদি আজ রাতে এবারে গেস্ট রুমে থাকে তোমার কি খুব বেশি আপত্তি হবে? না। আমি যখন স্যারের সঙ্গে কথা বলবো তখন তুমি ইচ্ছে করলে আমার সঙ্গে থাকতে পারো। না, আমি শুয়ে থাকবো, আমার মাথা ধরেছে। না বাবা, তোমার মাথা ধরেনি, তুমি আমার স্যারকে খুবই অপছন্দ করছো বলে এরকম করছো। বাবা, তোমাকে শুধু একটা কথা বলি, মানুষ হিসেবে উনি প্রথম শ্রেণীর। তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না? বিশ্বাস করবো না কেন? করছি। না, তুমি করছো না, তাতে অবশ্য কিছু যায় আসে না, তবে তুমি যদি বিশ্বাস করতে তাহলে আমার ভালো লাগতো। ঠিক আছে বাবা, তুমি যাও, শুয়ে থাকো। রাত 10টার সময় টেবিলে ভাত দেবো, তখন তোমাকে ডাকবো। নীলু বসার ঘরে ঢুকলো নিঃশব্দে। মিসির আলি চাপা ফুলে হালকা একটা সুবাস পেয়ে চমকে পেছনে ফিরলেন। নীলু বলল, কেমন আছেন স্যার? তিনি কোনো জবাব দিতে পারলেন না, কারণ তার দারুণ অস্বস্তি ও লজ্জা লাগতে লাগলো। একটা বিব্রতকর অবস্থা, কারণ তিনি রিকশায় আসতে আসতে নীলুকে যেভাবে দেখবেন কল্পনা করেছিলেন সে ঠিক সেভাবেই সেজেছে। কাকতালীয় মিল বলে একে উড়িয়ে দেওয়া যাবে না। দুটি কারণে এরকম হতে পারে। হয়তো নীলু এরকম সেজে বসেছিল, তিনি তার ইএসপির মাধ্যমে তা টের পেয়েছেন। এটা সম্ভব নয়, কারণ মিসির আলি খুব ভালো করে জানেন তার কোনো ইএসপি ক্ষমতা নেই। দ্বিতীয় কারণটি যদি সত্যি হয় তাহলে বড় অস্বস্তিকর ব্যাপার হবে। তিনি রিকশায় আসতে আসতে যা ভাবছিলেন নীলু তা টের পেয়েছে এবং সেইভাবে সেজেছে। এরকম হবার সম্ভাবনা অনেক বেশি। মিসির আলি রুমাল বের করে কপালে ঘাম মুছলেন। তার মানে নীলু সম্পর্কে যেসব কল্পনা আছে তা তিনি আড়াল রাখতে চান, বিশেষ করে ট্রেনে আসতে আসতে যে স্বপ্নটা দেখেছেন। এটি যদি নীলু টের পায় তাহলে বড় লজ্জার ব্যাপার হবে। তিনি মনে মনে বলতে লাগলেন,
দেখো নীলু, স্বপ্নের উপর আমার হাত নেই। স্বপ্ন হচ্ছে স্বপ্ন। কিন্তু মনোবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে তিনি জানেন স্বপ্ন শুধুই স্বপ্ন নয়, অবচেতন কামনা বাসনার ছবি। তিনি তাকালেন নীলুর দিকে। মেয়েটির মুখে হাসি, ছোটদের দুষ্টামি দেখে বড়রা যেরকম হাসে সেরকম। স্যার চলুন, আমরা বারান্দায় গিয়ে বসি। আমি বেশিক্ষণ বসবো না নীলু, আকাশের অবস্থা ভালো না, ঝড় হবে। হলে হবে, ঝড় বৃষ্টি নিয়ে ঠিক এই মুহূর্তে আপনাকে ভাবতে হবে না। বারান্দায় অন্ধকার, সেখানে পাশাপাশি দুটি বেতের চেয়ার দেয়া আছে। গ্রিল থাকা সত্ত্বেও বারান্দায় বসে অনেকখানি আকাশ দেখা যায়, যে আকাশে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। মিসির আলি বললেন, কি বলবে তুমি বলো। আপনি একবার ক্লাসে ইএসপির উপর বলেছিলেন, আপনার মনে আছে? আছে। আমার এবং আমার কয়েকজন বন্ধুর ইএসপি আছে কিনা তা পরীক্ষা করলেন, মনে আছে? হ্যাঁ মনে আছে, জেনার কোড দিয়ে পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা কেউ পাশ করতে পারিনি। তার মানে আমাদের কারোরই এক্সট্রা সেন্সরি পারসেপশনাল ক্ষমতা নেই। হ্যাঁ তা ঠিক, যাদের লজিক খুব তীক্ষ্ণ তাদের এটা থাকে না। নিম্ন শ্রেণী প্রাণীদের, যাদের লজিক দুর্বল তাদের থাকে। স্যার আমি জানি না আমি এখন একটি নিম্ন শ্রেণীর প্রাণী কিনা, কিন্তু আমার ইএসপি ক্ষমতা অনেক বেশি। ঠিক এই মুহূর্তে আপনি কি ভাবছেন আমি বলে দিতে পারি। নীলু বলতে বলতে হেসে ফেলল এবং হাসি ঢাকার জন্য অন্যদিকে মুখ ফেরালো। মিসির আলি খুব লজ্জা পড়ে গেলেন, কারণ তিনি একটি আপত্তিকর ভাবনা ভাবছিলেন। তিনি ভাবছিলেন নীলুর সঙ্গে রিক্সা করে যাচ্ছেন, হঠাৎ বৃষ্টিতে দুজনের ভিজে জবজব অবস্থা, হুট তোলা এবং পদ্মা ফেলা। রিক্সাওয়ালা বাতাস কাটিয়ে বহু কষ্টে এগুচ্ছে, তিনি নীলুর হাত ধরে আছেন। স্যার বলো। শুধু শুধু আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আমরা সবাই তো এরকম কত অদ্ভুত অদ্ভুত চিন্তা করি, আর এটাই তো স্বাভাবিক। তা ঠিক। আমার সঙ্গে কি বলতে চাচ্ছিলে বলো, আমি বেশিক্ষণ থাকবো না, ঝড় আসবে। বলতে না বলতেই বড় বড় ফোঁটার বৃষ্টি পড়তে শুরু করলো, বাতাস বইতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকারে ডুবে গেল। নীলু মৃদুস্বরে বলল, রানু আপাকে তো আপনি ভালো মতো চেনেন, তাই না স্যার? হ্যাঁ। রানু আপার সঙ্গে আমার কি মিল আছে? কোনো মিল নেই, প্রতিটি মানুষে আলাদা। একজন মানুষের সঙ্গে অন্য একজন মানুষের সামান্য মিল থাকে। কিন্তু রানু আপার অসম্ভব ইএসপি ক্ষমতা ছিল, ছিল না? তা ছিল, আমারও আছে। আছে না? হ্যাঁ আছে। রানু আপাকে কখনো আপনাকে বলেছিল তার ভেতর একজন দেবী বাস করেন? বলেছিল। আপনি বিশ্বাস করেননি? না করিনি। এসব ছেলে মানুষের জিনিস বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। আমার যথেষ্ট বয়স হয়েছে। স্যার রানু আপা যা বলতো, এখন আমি যদি তাই বলি আপনি বিশ্বাস করবেন? না। পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার আছে স্যার। একসময় ঝড় বৃষ্টিকেও রহস্যময় বলে মনে হতো, এখনও মনে করা হয় না। মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি রহস্যময়তাকে সরিয়ে দিচ্ছে। এই পৃথিবীতে যত অলৌকিক ব্যাপার আছে তার প্রতিটির পেছনে আছে একটি লৌকিক ব্যাখ্যা। মিসির আলি সিগারেট ধরালেন এবং বক্তৃতার ভঙ্গিতে বলতে লাগলেন, দেখো নীলু, তুমি বলছো তোমার ভেতর আছে একজন দেবী। সেই দেবী যদি এই মুহূর্তে তোমার ভেতর বাস করে থেকে থাকে এবং ভেতর থেকে বের হয়ে আসেন এবং আমাকে বলেন, এই যে মিসির আলি সাহেব, তাহলেও আমি এই ব্যাপারটা বিশ্বাস করব না। আমি খুঁজবো একটা লৌকিক ব্যাখ্যা। কি হবে সেই ব্যাখ্যা? আমি যা দেখব মনোবিজ্ঞানের ভাষা তার নাম হ্যালুসিনেশন। কিছু কিছু ড্রাগস আছে যা খেলে হ্যালুসিনেশন হয়, যেমন এলএসডি। ইংল্যান্ডে আমি একজন ছাত্রকে দেখেছিলাম যে এলএসডি খেত যীশু খ্রিস্টকে দেখার জন্য। এলএসডি খেলেই সে যীশু খ্রিস্টকে দেখতে পেত। তুমি বুঝতেই পারছো সে যা দেখতো তা হচ্ছে হ্যালুসিনেশন। নীলু দীর্ঘ সময় চুপ করে বসে রইল। বৃষ্টির বেগ বাড়ছে, এক একটা বাতাসের ঝাপটায় সে গা ভিজিয়ে দিচ্ছে। তবু দুজনে কেউ নড়ল না। চারদিকে গাঢ় অন্ধকার, শুধু মিসির আলি সিগারেটের আলো উঠানামা করছে। নীলু ক্ষীণস্বরে বলল, স্যার বলো। আমি একটি খারাপ লোকের হাতে পড়েছিলাম স্যার, একটা ভয়ঙ্কর খারাপ লোক। আমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন একটা ঘরে নিয়ে গিয়েছিল। সে একটা খুন নিয়ে এসেছিল আমাকে মারতে। তখন সেই দেবী আমাকে রক্ষা করেন। সমস্ত ব্যাপারটা আমার দেখা, দেবীকেও আমি দেখেছি, একটি অপূর্ব নারী মূর্তি। তুমি বলতে চাও তারপর থেকে সেই দেবী তোমার সঙ্গে আছে? হ্যাঁ। তুমি যা দেখেছ তার যে একটা লৌকিক ব্যাখ্যা হতে পারে তাকে তুমি ভেবেছ? সব কিছুর ব্যাখ্যা নেই স্যার। চেষ্টা করে দেখি এর একটা ব্যাখ্যা দাঁড় করানো যায় কি না। ঠিক আছে, চেষ্টা করুন। রানু মেয়েটির সঙ্গে তোমার খুব ভাব ছিল, তার কাছ থেকে দেবীর ব্যাপারটি তুমি শুনেছ। এটা নতুন ধরনের কথা, রোমান্টিক ফ্লেভার আছে দেবীর ব্যাপারটায়। কাজের জিনিসটা তোমার মনে গেঁথে রইল।
তুমি নিজে যখন বিপদে পড়লে ওই জিনিসটি উঠে এলো তোমার মনের ভেতর থেকে, একটা হ্যালুসিনেশন হলো। তীব্র মানসিক চাপ এবং তীব্র হতাশা থেকেই হ্যালুসিনেশনের জন্ম। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে স্ট্রেস ইনডিউস হ্যালুসিনেশন। খারাপ লোকটি মারা গেল কিভাবে? তার মৃত্যু হচ্ছে অস্বাভাবিক কারণে, পা পিছলে উল্টে পড়ে মাথায় আঘাত পেয়েছে বা এই জাতীয় কিছু। এখানে দেবীর কোনো ভূমিকা নেই। লোকটির সুরথাল রিপোর্ট থেকেই তার মৃত্যুর কারণ বের হয়ে আসা উচিত। কী ছিল পোস্টমর্টম রিপোর্টে? মিসির আলি প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করতে লাগলেন। কোনো জবাব পাওয়া গেল না। নীলু মনে হচ্ছে গভীর চিন্তায় ডুবে গেছে। অন্ধকারে পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু কেন জানি মনে হচ্ছে মেয়েটি কাঁদছে। কাঁদছে কেন সে? কাদার মতো কোনো কথা তো সে বলেনি। নীলু, জি। আমি এখন উঠি, আমার যাওয়া দরকার। এ বৃষ্টি কমবে না, রাত যত হবে তত বাড়বে। তুমি কি আমাকে আরও কিছু বলবে? নীলু জবাব দিল না। মিসির আলি উঠে দাঁড়ালেন। তোমার বাবাকে খবর দাও, বিদে নিয়ে যাই। নীলু কঠিন কণ্ঠে বলল, আপনি যাচ্ছেন কোথায়? তিনি বিস্মিত হয়ে বললেন, বাসা যাচ্ছে, আর কোথায় যাব? শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস নিশিথিনী। আজ ৫ম পর্ব। আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।